প্রথমবার ভূত এফএমে ঘটনা পাঠালাম। লিখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ঘটনা শুরু করছি। পেশায় আমি একজন সার্ভেয়ার। বাংলাদেশের একটা ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের নিয়োগ দিয়ে থাকে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ইন্সপেকশন করার জন্য। ঘটনাটি আমার সাথেই ঘটে। সময়টা 2018 সালের নভেম্বর মাসের শেষ দিকে হবে। একদিন রাতে আমি ঘুমিয়ে আছি। রাত আনুমানিক 3টা থেকে 4টা হবে। হঠাৎ আমার চোখ খুলতেই দেখলাম একটা কাঠের পুতুল, কাঠের, আমার ডান দিকে খাটের নিচ থেকে উপরের দিকে ভেসে ভেসে উঠছে আর বিকট ভাবে হাসছে। পুতুলটা অদ্ভুত রকমের ছিল দেখতে। কপালে একটি লাল টিপ, গালে সুন্দর গোলাপি মেকআপ করা, আর ঠোঁটটা অবিকল জীবন্ত বাচ্চাদের মতো। হাসিটা একটা ছোট্ট বাচ্চার মতো মনে হচ্ছিল। মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। আমি হাসিটা সহ্য করতে পারছিলাম না। হাত দিয়ে সরানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে কেউ আমার হাতটা ধরে আছে। আমি অনেক চিৎকার করলাম, অথচ পাশের রুমেই আমার ছোট ভাই। কোনো আওয়াজ পেল না সে। এর মধ্যেই ফজরের আজানের আওয়াজ পেলাম। সাথে সাথে দেখলাম সবকিছু স্বাভাবিক। আমার সারা শরীর ঘামে ভিজে আছে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি বা মনের ভুল। সবকিছু স্বাভাবিকভাবে নিলাম। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু হলো না। পরদিন অফিসের জন্য বের হলাম। এর মধ্যে বস আমাকে ফোনে জানালেন নওগাঁ জেলায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ইমার্জেন্সিতে ভাবে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমরা একের পর এক ভয়ঙ্কর ইমেল এপিসোড শুনবো। আর আজকের ইমেল এপিসোডটি কতটা ভয়ঙ্কর সেটা আপনারা শোনার পরে বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ইমেল এপিসোডটি শুনে আসি। লিসেনার্স, আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। আমাকে সেখানে যেতে হবে। বলে রাখা ভালো, সাধারণত ঢাকার বাইরের কাজগুলো আমরা আমাদেরকে আজকে নিয়োগ দেয়া হলে রাতে চলে যাই, পরদিন সকালে কাজ শেষ করে যাতে ওই দিনই ফিরে আসতে পারি। অনেক সময় সন্ধ্যা বা রাত 10টা-11টা বেজে যায়। বসের কথা মতো আমি নওগাঁর উদ্দেশ্যে রওনা দিই। নওগাঁ পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আমার। নওগাঁ জেলার কাজীপাড়া এলাকায় গাড়ির মালিক আমাকে নিয়ে যায় গাড়িটি দেখানোর জন্য। ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ছবি তুলতে থাকি এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের লিস্ট করতে থাকি। গাড়িটি একটি কার্গো ট্রাক ছিল এবং সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিক জানান গাড়িটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ফলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেল্পার প্রাণে বাঁচলেও 2 পা কাটা গাড়িতেই মিশে যায়। চালকের লাশ সম্পূর্ণ বের করা সম্ভব হয়নি। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। রক্তে আর শরীরের বিভিন্ন অংশে গাড়ির কেবিন পুরো ভরে আছে। আমি আমার 4-5 বছরের চাকরি জীবনে এমন অ্যাক্সিডেন্ট দেখি নাই। আমি সাথে সাথে বমি করে দিয়েছি। গাড়ির মালিককে বললাম, আপনি গাড়ি ধুলেন না কেন? উনি বললেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে আমি না আসা পর্যন্ত যেন গাড়িতে হাত না দেয়া হয়। এমন সময় আমি গাড়িতে যা দেখলাম তা আমাকে এতটাই অবাক করল যে যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। গাড়ির সামনের হ্যাঙ্গারে ঝুলানো একটি কাঠের পুতুল, যা আমার
রাতে ঘরে দেখতে পাওয়া সেই পুতুলটির মতো। আমি আমি পুতুলটা হাতে নিয়ে দেখছি, অবিকল আমি রাতে যেই পুতুলটা দেখেছি সেটা। আমি ভাবতে লাগলাম, এইটা কি করে সম্ভব? যাই হোক, কাজ শেষ করে আমি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। সন্ধ্যে 7টার বাসে উঠি। ঢাকায় ফেরার পথে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? রাতে যা দেখেছি তা হয়তো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু একটু আগে যা দেখলাম তাকে কি বলবো? বাসায় ফোন করে জানলাম আমি ঢাকা ফিরেছি, অনেক রাত হবে। আমার রাত হবে। ঢাকা ফিরতে ফিরতে প্রায় রাত 2:30। আমি এয়ারপোর্টে নামলাম। সেখানে কিছু সিএনজি দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয়, বাস থেকে নেমে কাছে যেতেই প্রায় সবগুলো সিএনজি চলে এলো। তেমন গাড়ি নেই, মাঝে মাঝে দু একটি গাড়ি, রাস্তা একদম পুরোপুরি ফাঁকা। আমি একা দাঁড়িয়ে আছি, এমন সময় একটি সিএনজি এসে থামলো আমার সামনে। জিজ্ঞাসা করলো, ভাই, বনশ্রী মেরাদিয়া বাজারের একটু সামনে আমার বাসা, যাবেন? উনি বলল, হ্যাঁ যাব। টাকার কথা জিজ্ঞেস করলাম না, কারণ আমার কোনো উপায় নেই, যেতেই হবে। অন্ধকারের মধ্যে চালকের চেহারাটা ঠিকভাবে দেখতে পেলাম না। যাই হোক, আমাকে তুলে সে গাড়ি স্টার্ট দিল। একটু পর জিজ্ঞাসা করলো, ভাই, এত রাতে কোথা থেকে আসলেন? আমি উত্তর দিলাম, নওগাঁ গিয়েছিলাম অফিসের কাজে, ফিরতে রাত হয়ে গেল। উনি আমাকে বললেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওইটা দেখতে। আমি খুব ভয় পেলাম। বললাম, আপনি কিভাবে জানেন? এমনি কাল রাত থেকে যা ঘটছে আমার সাথে। উনি বলল, ওনার বাড়ি নওগাঁ, তিনি ফোনে সংবাদ পান। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। কথাবার্তার এক পর্যায়ে তিনি জানান, তার একটা 4 বছরের মেয়ে আছে, অনেকদিন যাবত বায়না ধরেছে তাকে একটা পুতুল কিনে দিতে হবে। এর মধ্যে মেরাদিয়া বাজার পার হলাম, আর একটু পরে আমার বাসা। কথা বলার এক পর্যায়ে খেয়াল করলাম তার সামনে একটা ব্যাগ, এবং সেই ব্যাগ থেকে একটা পুতুল বের করে আমাকে সে দেখাচ্ছে এবং বলছে, ভাই দেখেন তো পুতুলটা কেমন, আমার মেয়ের জন্য কিনেছি। আমি দেখলাম এটা সেই পুতুল, আর তার চেহারাটা থেতলে আছে, রক্তে চেহারা, কিছুই বোঝা যাচ্ছে না। আমি আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। যখন চোখ খুলল, দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি, পাশে আমার মা। জানতে চাইলাম কি হয়েছে আমার। বলল, ফজরের নামাজের সময় পাশে বাসার এক চাচা আমাকে বাসার সামনে এক দোকানে টেবিলে অজ্ঞান অবস্থায় পান। ওই ঘটনার পর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আমি অবাক হয়ে ভাবতে থাকি, আমার সাথে এগুলো কেন ঘটলো। একদিন আমি ওই গাড়ির মালিকের সাথে কথাগুলো শেয়ার করি, ভাই, আমার সাথে এমন ঘটনা ঘটেছে। তিনি জানান তার গাড়িতে নিহত হওয়া চালক অন্য জেলা হতে ট্রাক চালিয়ে অনেকদিন পর নিজ বাড়িতে ফিরছিলেন, আর পুতুলটি তার মেয়ের জন্য তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু তার দেয়া হয়নি। আমার সাথে কেন এমন ঘটনা ঘটল, আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাইনি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পেলে পাঠাবো। ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। জি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005 এর ঘটনা, অ্যান্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য
মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যায়, যাওয়ার পরে গরুর হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দেয়। দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নামকরা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে। মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলি গুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই। মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পায় যে কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তো বা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ও হুম। ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়েছে। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পায়। শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়, সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মুর শুনেছে। আচ্ছা। আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দেই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই। বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে, এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল। মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না। হুম। তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল। জি। আমার ভাই হুম। আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি এক মেলা বসে, হুম। ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। আচ্ছা। তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এজন্য হয়তো বা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসি, আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম। তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা হচ্ছে মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। হুম। তো নিয়ে আসছে, বাড়িতে পৌঁছানোর পরে তখন হচ্ছে আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। হুম। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুম, 6টা রুমের মাঝখানের যে রুমটা, ওই রুমটা হচ্ছে অনেক বড়। তো আচ্ছা। রুমের এক কর্নার, 2টা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার 2 ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। হুম। হুম। তো ওই রুমের সাথে মানে পাশেই হচ্ছে গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা হচ্ছে গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা।
সো ওই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলায় উনি মুড়ি ভাজে। তো রাত 12টা 12:30টার দিকে উনি মুড়ি ভাজছে পাশে বাসার মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে। গেটের সব লক করা বাইরে থেকে। হুম হুম। তো আম্মু কে আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো, ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও। গ্রামের বাড়িতে এই, পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই আচ্ছা। ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াইতো, এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা। তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না, না নিয়ে উনি ভাসতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা হুম। যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেললো। চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিল, লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো আচ্ছা। ওর হাতে যখন পড়লো, এসে পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। হুম হুম। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা গোগলা ছুটে মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভিতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি চিল্লাচিল্লি, আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসলো। চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি একটু ওরে শেষ পানিটুকু খাওয়ায় দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল। ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো ও জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে টড়ে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এ বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে। ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখ টুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলাই চলে আসে। চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা যেটা জানে সবকিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে। তো হাজির হয়ও, হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে, তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো ছোট একটা ছেলে ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যায়। চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছড় করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর ওই সময়টিতে।
মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহুরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তার টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহুরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন
এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহের জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যে মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন
তাদের কি পরিমাণ কষ্ট হয়, এইটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে, এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যে গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটি উপদেশ দেন। তিনি বলেন যে বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছ যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো।
উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি, ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসব সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো তোলেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলে ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে। যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে, আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। তো বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। অদ্ভুত এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়।
তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। অ্যাট দ্যাট টাইম আমি দেখি যে সে একটা স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। তখন সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে আছি, আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি, আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। তো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজে নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও, বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কতটা শুনে মনে হয় যে আটকে ওঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা, আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু। ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল, এরপর বলতেছে যে না কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম
ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসেই দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলে যে আমি তোমাদেরকে তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলে যে না, সমস্যা নেই, আমরা যেতে পারবো। সো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে দুইটা বাচ্চা ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। সো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে এবং সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসি। বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিস ফিস করে। তা আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে, আর আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না। তুমি তোমার মাকে জানাইছো, ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো। তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয়, আমার কাছে জিজ্ঞেস করবা। আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে, এটা ওই বয়সে আমার জানা ছিল না। যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা আসে। ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে। বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। তো গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল, আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথেই কোনো কথা বলছিলাম। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে ধুধু মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে। ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো। ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। আমরা তিনজন একসাথে ঘরের ভিতর প্রবেশ করি। ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু ঘটতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাওয়ার পর খুব ভীতভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন।
এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি? ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না। তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুইজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বলো। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর, আর সে আর একটি কথা বলে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, তার আরো 2টা ভাই বোন ছিল, তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলি যে আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা, ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছি। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে ওঠার পর বমি করি। বমি করার পর অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিজে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবা না, তোমার মাকেও না। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি। অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো, এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। তুইও কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি। কিন্তু এর পর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখি নাই। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেঁদে দেয়। এরপর এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনা শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না। কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে। জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না, জমিতে চাষ, মানে বর্গা চাষী হিসাবে চাষাবাদ করত। জুনি এবং জুনির মা, তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা, আর জুনির ছোট ভাই লেখাপড়া, এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আর একজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। 3জনই ছিল খুবই ঘনিষ্ঠ
এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করত, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতামাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে চায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করলো। জুনি সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান তিনজনই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা তিনজনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই তিন বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। তা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আর একটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। তো ওরা তিনজন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ একটি মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেবো কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পোড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল, তারা তিনজনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা, আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা, যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে, কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশানে একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ দিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু এসেছে, তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে।
সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহসী ছিল, ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না, ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্টভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যেই বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়ামূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করল জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ির থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল তখনও আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না রাত, রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়, জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো। ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মধ্যে জুনি
হেঁটে মিলিয়ে যাচ্ছে। যে ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়। এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়। দেখা হয়ে বলতে থাকে, জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদও বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার জন্য এবং কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে, কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন? জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল। সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো, কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলো, এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যেই শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে। বলে, এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, সেই গাছে আমার লাশ চলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তার তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয়, তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে, গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে, আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজনই দায়ী। এনামুল বলে,
তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারল কিছুতেই জুনিকে সে বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তো বা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করি নাই। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলব। অলরেডি দুইজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারব। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় এনামুলের। এনামুল একটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসার থেকে বের হতো, যখনই কোনো মেয়েকে দেখত, হোক সে শিশু, হোক সে বয়স্ক নারী, হোক সে কিশোরী, যুবতী, প্রত্যেকের হাতে পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করত। বলতো জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও, জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলে সে এরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে। যার কারণে এনামুলকেও বাড়ির থেকে সহজে বাইরে বের হতে দিত না, আর বের হলেই এনামুল এই ঘটনা ঘটাত। কোনো একদিন দুপুরবেলা এনামুল পরিবারের সদস্যদের সাথে বাসার কাছে একটি পুকুরে
গোসল করতে যায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না। ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে পুকুরেই হয়তো বা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনিভূতকে হাজির করে। জুনিভূত বলে, এনামুলকে আমি জীবিতও দেব না, মৃতও দেব না, ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা খুব হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবর দেই আমরা। এনামুলের মা বাবার কান্নাকাটি বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনিভূত রাজি হয়। জুনিভূত বলে, আগামীকাল জোহরের আজানের পরেই তোমরা সবাই পুকুরে যাবা, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দিব, কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবা, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে এনামুলের লাশ উপুর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুর থেকে উঠায় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে। তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেয়া হয়। এর সাথেই শেষ হয়ে যায় জুনিভূতের প্রতিশোধ। এই ঘটনার আরো প্রায় 50 বছর পরে জুনিভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনিভূত দেখা করে। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সে ঘটনা আপনারা শুনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনিভূত যেই আম গাছে সুইসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে তাদের লাশ পাওয়া গেছিল, সেই গাছটি এখনো রয়েছে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তে পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলো মানুষ খায়। যেই ওই গাছের কেউ ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তারই কোনো না কোনো ক্ষতি হয়, এবং সবাই বলে এটি জুনিভূতি করে। কাউসার মোল্লা এখনো জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনিভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকবো, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকবো। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনো রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনিভূতের ঘটনা। আপনার ঘটনায় চলে যাই। ভাই, আমি বেশ কতদিন ঢাকার বাইরে সফর করেছি। তো আমি এখন যে ঘটনাগুলো বলবো সেটা কুষ্টিয়া জেলার। জি। আমি কুষ্টিয়া জেলায় গিয়েছিলাম। সেখানে খুবই কঠিন ভাবে জিন বসবাস করতেছে, সেটি স্বচক্ষেও দেখে আসছি। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটা যেতে যেতে অনেক রাত হলো। তো যখন আমি বাড়িতে যাই, যাওয়ার সময় দরজাটার মধ্যে দাঁড়ানো রেখে আমাকে দাঁড় করিয়ে ওনার একটা আগুন নিয়ে আসছিল। এই আগুনের উপর হাত রেখে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। জি। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন, এটা কিসের আওয়াজ? বলতেছেন না, আমাদের এলাকাটা জিনের প্রভাব বেশি, তো আগুনের উপরে হাত রাখলে আমরা মানুষ বুঝি, আর যে নাকি হাত রাখে না তা সেটাকে আমরা জিন বলে মনে করি। জিন তো আগুনে হাত দেয় না। তখন আমি হাত দিলাম, তো ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রবেশ করার পরে দেখি প্রতিটা ঘরের ভিতরেই কোনো ঘর কখনো খালি রাখা হয় না। জি। একজন একজন ব্যক্তি থাকবেই।
তো সেটাও জিজ্ঞেস করলাম কেন, তো বললো একা ঘর খালি থাকলেই সেখানে এসে তারা বসবাস করতে থাকে। এমনকি যখন রাত্রিবেলায় খাওয়া আমার ব্যবস্থা করা হলো, তখন যখন বললো আপনি হাতটা ধুয়ে আসেন, তো বললাম আসেন আমাকে দেখিয়ে দেন। তখন বলল যে আমি যদি এখান থেকে উঠি হুম। তাহলে এখান থেকে খাবার খেয়ে ফেলবে, আচ্ছা। নিয়ে নেবে। তো সেইখানে একটা অবাক হলাম যে বলেন কি, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেই জিনের এত প্রভাব সেখানে তারা এগুলো করে। তা বললাম তাহলে একটু দেখি। তো ও বলছে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো যার বাসায় গেছি সে আমার সাথে একটু দরজার কাছে, অর্থাৎ যেখানে হাত ধুবো সেখানে যখন একটু কাছে গেলাম, ঘর থেকে যে জানালাটা খোলা ছিল ওইখান থেকে প্রায় 12 থেকে 15 হাত দূরে গাছ, এক গাছ ছিল, ফল গাছ। হুম। ঠিক টেবিল উপরে যে খাবারটা দেওয়া ছিল ওইখান থেকে জালনা দিয়ে হাত দিয়ে ঘরের মধ্যে যে মুরগি গোশত দেওয়া হলো সেইটা খাবারটা হাতে করে নিয়ে যাচ্ছে, এই স্পষ্ট সেটা দেখা। এবং যখন নিয়ে যাচ্ছে খাবারটা, জি। তো ঝোলগুলো বিছানার মধ্যে, বিছানার যে চাদর গুলোতে পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। জি। তো প্রায় 12 থেকে 15 হাত দূর গাছ, এই ওইখান থেকে বসে ঘরের ভিতরে হাত দিয়ে সেই তরকারি অত গোশতটা নিয়ে গেছে, সেটা আমি দেখছি। তো একটা অদ্ভুত হলাম যে আচ্ছা তারপর আর কি হয়। পরবর্তী রাত্রি যখন আমি থাকলাম, জি। প্রতিটা ঘরেই যার যার ঘরে একা একা থাকতে হয়, ঘরে মানুষ তো গ্রামের কম। তা আমি সেই ঘরে একা থাকার যখন বসেছিলাম তো দেখি দরজার কাছে একটি ছোট্ট মেয়ে খুব শুধু হাসে জি। দাঁড়িয়েছিল। তা আমি ওকে বললাম আসেন কাছে আসেন, আপনার নাম কি, আমি আপনাদের এখানে আসছি বেড়াতে, কাছে এসে কথা বলেন। তো পুরো হাসতেছিল। তো পাশের রুম থেকে আমার এরকম কথার আওয়াজ শুনে পাশের রুম থেকে যখন আমার ঘরে আসতেছিল তখন সে মেয়েটা নাই, চলে গেল। হুম। তো আমি জিজ্ঞেস করলাম ঘরের পরিবারটাকে যে এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, ওটা কে? বলল না, এই মেয়েটা আমাদের অনেক দিন ধরে এই ঘরে, যখন কোনো আমরা এই ঘরে থাকি ঘুমাবো তখন এই ঘুমানোর পাশে আমাদের পাশে বসে থাকে, হাত বুলিয়ে দেয় হুম। এবং ঘরের মধ্যে তার আসা যাওয়া। ও আচ্ছা। মানুষ না, এই ছোট বাচ্চাটা যে আসলো ও মানুষ না, ও এরকম আসে আমাদের, প্রায়ই আমাদের ঘরে আসে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, এরকম ভাবে প্রত্যেকটা ঘরই প্রবেশ আসা যাওয়া করে। আচ্ছা। কিন্তু কারো কোনো ক্ষতি করে না, শুধু হাসবে, শুধু হাসে। পরবর্তীতে রাত 1টা বা 1:30 বাজে প্রচন্ড গরম, তো ওনাদেরকে বললাম আসেন একটু বাইরে ঘুরে আসি, এত গরম ভালো লাগতেছিল না। তো বললো হ্যাঁ আপনাকে তো নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে বলতেছে আমি আপনাকে আরেকটা আশ্চর্য জিনিস আমাদের গ্রামে দেখাবো, সেটা হচ্ছে একটা নদী পার করাবো, হুম। কিন্তু সেইখানে আমাদের সাথে কথা বলবেন না এবং ভাড়াও কিন্তু দেবেন না, চুপ করে থাকতে হবে। বললাম, আচ্ছা। ঠিক আছে। তো আমাকে সেই নদীর ঘাটকার কাছে যে নেওয়া হলো, সেখানে 1:30 বেজে গেল। তো সেখানে দেখলাম যে মাঝি বসে আছে নৌকা নিয়ে, আমরা সেখানে উঠে বসলাম। হুম। উনি চুপ করেছিল, যে আমাকে সাথে করে নিয়ে গেছিল, উনি কোনো কথা কোনো কিচ্ছু বলল না। আমিও চুপ করে ওনার সাথে সাথে বসে রইলাম। তো যখন নৌকাটা মাঝ নদীতে কাছে দিয়ে চলে যাচ্ছিল, তখন সে মাঝি শুধু এটুকুই বলল, মেহমান লোকটা খুব ভালো। তারপর আমাদের ওপারে নিয়ে গেল, আমরা কিন্তু টাকা পয়সা কোনো কিছু দেওয়া হলাম না। তারপর আমরা ওইখান থেকে নামলাম। ওইখানে রাত্রেবেলা আর এই একটা নৌকা এই রাত 1:30 বাজে উনি আর কি নিয়ে পার করায়, সেটা জিন ছিল, মানুষ ছিল না মাঝিটা। পরবর্তীতে আমরা তার আসিনি, আমরা সকালবেলা আবার ফেরত আসছি এখানে। আচ্ছা। তো এইরকম ভাবে কুষ্টিয়াতে আমি যে 4টা দিন ছিলাম, এরকম অহরহ প্রত্যেকটা মানুষের জনসম্মুখের মতন, যেমন আমরা বসবাস যা কিছু করতেছি সেইখানে এগুলো সবই চলতেছে, সবকিছু এখানে ওইখানে এগুলো হইতেছে ওই জায়গায়। আচ্ছা। পুরো মানুষের মতো বসবাস। আরো অনেক আপনি সেটা কিছু। নিজের চোখে দেখে এসেছেন। সব চোখে দেখে আসলাম। সবচেয়ে বড় আশ্চর্য, চাপ কল থেকে পানি পড়তেছে, চাপ দিতেছে, পানি পড়াইতেছে হুম। এবং
4টা দিনের ভিতরে আমি সবই অবাক। আর একটা বিষয় হইতেছে 5 মিনিটেরও একটা খুব কম একটা ঝড় আসে। আমরা রাত্রিবেলা এখানে একটা দোয়া করেছিলাম, রাত সবাইকে বসে নিয়ে রাত যখন আমরা দোয়া করতেছি, হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো। তা আমি ভাবছি বৃষ্টি হতে পারে, আষাঢ় মাস ভালোই হবে, প্রচন্ড গরম, শীত লাগবে, বৃষ্টি হবে, ভালো লাগবে, গ্রামে বৃষ্টি দেখবো। তো ওরা বলতেছে না, আমাদের বাসায় প্রায় মাসে এরকম, মানে মাসখানিক পর পর এরকম একটা ঝড় 5 মিনিট কমে আসে, আশপাশে কোথাও হয় না, শুধু আমাদের এই বাড়িতেই হয়, উঠানেতে হয়, এবং এসে এই ঝড়টা চলে যায়। হুম। এমন প্রচন্ড বাতাস বয় যেন খুব ঝড় হইতেছে, কিন্তু সেটা আচ্ছা। ঝড় না। এরকম প্রায় ওই বাড়িতে মাসখানেক পর পর এরকম নাকি ঘটনা ঘটে। আচ্ছা, এগুলো আমি সব স্বচক্ষে কুষ্টিয়াতে দেখে আসছি। আপনি খুবই কঠিন। নিজের চোখে দেখেছেন। জি জি। থ্যাংক পুরো ইউ সো মাচ। একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আফরান ভাই ও আদনান ভাই ও প্রিয় ভূত এফএম এর লিসেনার্স, সকল ভাই বোনদের প্রতি আমার সালাম রহিল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দরে আছেন। আমিও মোটামুটি ভালো। গত কিছুদিন আগে আমার দুটো ঘটনা প্রচার হলো, আমি বেশ খুশি হয়েছি ও আপনাদের সকল মডারেটরদেরকে ধন্যবাদ জানাই। আজকে আরেকটি সত্য ঘটনা তুলে ধরলাম। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার বিষয়। ঘটনায় আসি। ঘটনা হলো আমার বাবাকে নিয়ে। এই ঘটনাটি আমার বাবাকে নিয়ে। বর্তমান আমার বয়স 90 থেকে 92 হবে। 1947 কি 48 সালের ঘটনা। তখন আমার বাবা যুবক ছিল, আমার জন্ম হয় নাই। ঠাকুর মা ও আমার মায়ের মুখের বাণী এরকম ছিল, আমাদের চট্টগ্রামের নামকরা একটা দিঘি আছে, কোথায় আছে উল্লেখ করলাম না, এমনিতেই সবাই চিনবে, যার নাম পরাগল খা দিঘি। ঐতিহাসিক নাম, কারণ কত হাজার বছর আগে এই দিঘি কেউ জানে না, কিন্তু এই দিঘি নিয়ে অনেক কাহিনী ও ইতিহাস আছে। এই দিঘির পারে শায়েস্তা খা, ঈসা খা, বারো ভূঁইয়া, গৌর গোবিন্দ, এরা নাকি দিঘির পারে সব সময় জনসভা করত। দিঘির লম্বা ছিল 2 কিলোমিটার, পাশে 1 কিলোমিটার হবে, এবং পার হবে 200 থেকে 230 ফুট উপরে, প্রায় 25 থেকে 30 ফুট পূর্ব পারে উত্তর কবর, উত্তর পারে কবর, আর মাজার শরীফ পশ্চিম পার্শ্বে, এবং এই পশ্চিম পার্শ্বে এই শ্মশান ঘাট। তিনি লিখেছেন মানে উত্তর পার্শ্বে কবর, এবং পশ্চিম পার্শ্বে হচ্ছে মাজার, এবং দক্ষিণ পার্শ্বে হচ্ছে শ্মশান। কবর উত্তর পারে, কবর আর মাজার পাশাপাশি, তার পাশেই শাসন দক্ষিণ পারে। তবে 6টা বড় বড় তুলা গাছ আছে সেখানে। আজও 2-3টা গাছ একসাথে এক সময় আমি শুনেছি মানুষ আর জিন কুস্তি ধরতো পানিতে, এবং কুস্তি ধরতো, পানিতে পড়তো, আবার উঠতো। লোকমুখে শোনা, দেখিতে স্বর্ণের সন্ধুক, ডেক, ঘড়ি বিয়েতে উপহার করত। অনেক ইতিহাসে এই দিঘিকে কেন্দ্র করে একটা কাটা হলো, এবং 7 বোন পুরীর সাথে 7টি দিঘি এবং 7 বোনের নামে আরো, আর বলবো না, অনেক লম্বা হয়ে যাবে। আসুন আবার ঘটনায়। আমার বাবা বাঁশি বাজানো পছন্দ করত, কিন্তু তার বয়স যখন 13 থেকে 14 হলো, বাবা এক ওস্তাদের কাছে বাঁশি বাজানো শেখে। ওস্তাদের বাড়ি দিঘির পূর্ব পারে, আমাদের বাড়ি পশ্চিম পারে। এখন শীতলা মায়ের অর্থাৎ
আহ শীতলা মায়ের মন্দিরের সামনে বাঁশি বাজায়। আমার বাবা তখন প্রতিদিন রাতে বাঁশি বাজানো শেখে এবং প্রতি রাতেই একা একা ওই শীতলা মায়ের মন্দিরে গিয়ে বাঁশি বাজায়। 2-3 ঘন্টা বাজাতো। প্রত্যেক রাতে একটা কি দুইটার সময় চলে আসতো। একদিন চাঁদনি রাতে প্রতিদিনের মতো যখন বাঁশি বাজায়, বাবাই দেখতে পায় 7টি সাদা শাড়ি পরা সুন্দর এক মানে সুন্দর এক কিছু হবে, এখানে ভুল হয়েছে হয়তোবা। এক সমান সুন্দর সুন্দর এক সমান বাবার বাঁশির সুরে সুরে নৃত্য করে। এবং কেননা শীতলা মায়ের মন্দিরও এখানে, বাবা আগে বুঝতে পারে নাই। চোখ খুলে দেখে 7টি মেয়ের নৃত্য করছে, বাঁশি বন্ধ করতে পারে না। বাবা যখন বন্ধ করে, বাবার দিকে আসলে বলে বাজাও। বাবা কাতর হয়ে গেল। রাত যত গভীর হয় নৃত্যর তাল আরো বেড়ে যায়। বাবা ভয় পায় কিন্তু ছাড়ে না। তখন বাবা নাকি ওই বাঁশির সুরে সুরে ওস্তাদকে স্মরণ করে নিশিরাত আওয়াজ অনেক দূরে যাওয়া, নিশিরাতের দূরে অবশ্যই রাতে রাতের আওয়াজ অনেক দূরেই যায়। ওস্তাদ বুঝতে পারে বাবা ওকে ডাকছেন। তখন ওস্তাদ অন্য একটি বাঁশি একই সুরে বাজাতে বাজাতে বাবার কাছে এসে দেখে 7টি নারী নৃত্য করছে। তখন বাবা শান্ত হয়। ওস্তাদ বাজায় আজান দেওয়ার আগ পর্যন্ত ছিল। ওরা নাকি 7 বোন, তারা নাকি সবাই পড়ি। পরে বাবাকে ওস্তাদ অনেক গালমন্দ করেছে। বাবা মন্দিরের সামনে বেহুশ হয়ে যায়। ওস্তাদ বাড়িতে নিয়ে যায়। আমার দাদি বকাবকুনি, দাদু মন্দ বলাতে আর কোনোদিন বাঁশি বাজায়নি আজ পর্যন্ত। এবং আমাদেরকে মানা করে যাতে আমরা বাবার আজ কাছে আজও সেই দোয়া করবেন বাবার জন্য। আমার বাবার কাছে আমার বাবার কথা এখনো ফেলিনি। আমাদের বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমার পাঠানো ঘটনা সিলেক্ট হয় যদি, তাহলে আমাদেরকে জানাবেন। তেমন গুছিয়ে লিখতে পারি না রাসেল ভাই, আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে বলবেন। ধন্যবাদ। একই দিঘির আরো অনেক ঘটনা আছে। আর আরো আছে আমার সাথে হলো তেঁতুল গাছের পরের গল্প। তিনি বলেছেন এই ঘটনাটি এতদূর পর্যন্তই, কিন্তু আমি আরো একটি ঘটনা আছে, তেঁতুল গাছের ঘটনা, যে আমরা সেটাও শুনবো। আর প্রথমত রাসেল ভাইয়া কখনো এত ছোট ছোট ঘটনা পড়ে না। আর এই জন্য আমরা মডারেটর যারা আছি তারা তার ঘটনাগুলো পড়ি। আপনারা উৎসাহিত হলে আমাদেরকে আরো ঘটনা পাঠাতে পারেন। অবশ্যই এইরকম বাস্তব ঘটনা পাঠাবেন। আমাদেরকে ঘটনা দিয়েছিল আজকে দিলীপনাথ ভাইয়া। তো যাই হোক, আমরা চলে যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটাও আমাদেরকে পাঠিয়েছেন আহ, রাজবাড়ি থেকে। তবে এই ঘটনাটি পড়বেন আমারই আরো একজন সাথী, তিনি পড়বেন ঘটনাটি। চলুন চলে যাই সেই ঘটনাতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালো দলে। আমি মোহাম্মদ জিশানুর রহমান চট্টগ্রাম থেকে বলছি। স্টুডিওতে এসে গল্পটি বলা, কাহিনীটি বলা আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে, তাই আমি এটি রেকর্ডিং করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে। তো আমি এখন যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি 100% রিয়েল ঘটনা এবং আমি তার গ্যারান্টি। ঘটনাটি ঘটে খুলনার মোড়লগঞ্জ থানায়। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি এবং ও আমাকে বলেছে যে ঘটনাটি 100% সত্যি ঘটনা। এতে কোনো বানানো কোনো কথা নেই, বা আপনার যদি বিশ্বাস না হয়, খুলনা মোড়লগঞ্জের অনেক শ্রোতা আছে রেডিও ফুর্তিতে, তাদের কাছে আপনারা আজ করে দেখতে পারেন। তো আমি কাহিনী শুরু করতে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো ঘটনাটি যাকে নিয়ে, তার নাম হচ্ছে মালিক। তিনি একটি ভাসমান নৌকা নিয়ে মোড়লগঞ্জ থানার খাল আছে একটা, ওই খাল দিয়ে উনি নৌকা বেয়ে বেয়ে উনি
মার্কেটিং এর মতো করে জিনিসপত্র বিক্রি করতেন। তো ওনার নৌকাটা ছিল অনেকটা মার্কেটিং নৌকা বা মার্কেটিং বোটের মতো। মানুষের গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস উনি ওনার নৌকার মধ্যে নিয়ে বহন করে মানুষকে এগুলো বিক্রি করতেন। তো যেহেতু গ্রামের মানুষ, মালেক ভাই ছিলেন, ওনার নাম ছিল মালেক। তো উনি যেহেতু গ্রামে নৌকা নিয়েই করতেন, কাজেই গ্রামে তো বুঝেনি রাত 10টা আর 9টা 8টা 9টা 10টা বাজে, অনেক রাত, গভীর রাত। তো ঘটনাটি ঘটে শীতকালে। তো উনি একদিন ওনার নৌকা নিয়ে খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে, ওখান থেকে পিরোজপুর খুব কাছে, খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে যাতায়াতের জন্য একটি নদী আছে, উনি নদী করে উনি ওনার নৌকাটা বেয়ে উনি ওই খুলনা থেকে উনি পিরোজপুরের দিকে রওনা হন ওনার মাল সামানা বিক্রি করার জন্য। তো বলে রাখা ভালো, উনি ওনার নৌকার মধ্যে যে সকল মালামাল বিক্রি করতেন তার মধ্যে বেশি ছিল মহিলাদের গৃহস্থালীয় জিনিসপাতি, যেমন হাঁড়ি পাতিল, আরো নানা রকম যাবতীয় গৃহস্থালীর জিনিস। কাজে মহিলারা ওনার জিনিসপত্র বেশি কেনার জন্য কাস্টমার ছিল। উনি রেগুলারই ওই পিরোজপুরের একটা গ্রামে উনি যাতায়াত করতেন তার জিনিসপত্র বিক্রি করার জন্য। তো একদিন উনি জিনিসপত্রগুলো বিক্রি করা শেষে উনি আবার খুলনার দিকে যখন রওনা হলেন, তখন রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি বেশ সাহসী ছিলেন এবং উনি খুব নামাজি ছিলেন এবং খুবই একজন ধার্মিক মানুষ ছিলেন। উনি তেমন একটা ভয় পেতেন না। তো রাত হওয়ার কারণে উনি ওনার নৌকাটা খুব দ্রুত চালাতে শুরু করেন। পিরোজপুর থেকে উনি মোড়লগঞ্জ ফিরে যাওয়ার জন্য খুব দ্রুত নৌকাটা চালাতে শুরু করেন। তো নৌকাটা চালাতে চালাতে এক পর্যায়ে নৌকাটা একটা ব্রিজের নিচে গিয়ে ঠেকে। তো ব্রিজটা ছিল নৌকাটার যেরকম নৌকা থেকে প্রায় 10 থেকে 15 হাত উপরে ছিল ব্রিজটি। তো ব্রিজের নিচে যখন উনি যান, তখন ওই ব্রিজের উপর থেকে ওনাকে কেউ ডাক দিতে থাকে যে এই মালিক আমাকে একটু ওপারে পার করে দে। তো উনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কোনো মানুষ না, কারণ উনি এর আগেও অনেকবার এগুলো মুখোমুখি বা ঘটনা এগুলো উনি মুখোমুখি হয়েছেন। কাজে ওনার মধ্যে একটা সাহস ছিল বা উনি এটা বুঝে গিয়েছিলেন, কারণ এটা কোনো মানুষের ডাক না। তো উনি আবার ওইটাকে উনি গ্রাহ্য না করে উনি ওনার নৌকাটা তাড়াতাড়ি বৈঠা বেয়ে উনি চালাতে শুরু করেন। তো এক পর্যায়ে উনি পিছন ফিরে তাকান, দেখলেন যে ওই অবয়বটা ছিল একেবারে একটা অবয়ব যেটা ওনাকে বলেছিল যে আমাকে একটু নৌকা তুলে পার কর। তো ওইটা ওনাকে পিছন থেকে বারবার ডাকছে, এই মালিক আমাকে একটু ওই পারে নিয়ে যা, আমাকে একটু ওই পারে নিয়ে যা। উনি এটার গ্রাহ্য না করে দ্রুত ওনার নৌকাটা চালিয়ে উনি সামনের দিকে রওনা হন। তো এক পর্যায়ে উনি নদীটা এক পর্যায়ে খালের সঙ্গে মিলিত হয়, যে খালটা দিয়ে উনি ওনার ওই খুলনা মোড়লগঞ্জের বাড়িতে উনি যেতে পারবেন। তো উনি ওনার নৌকাটা সে খালের মধ্য দিয়ে উনি চালাতে শুরু করেন আবার। তো নদী থেকে উনি খালের মধ্যে যখন উনি ওনার নৌকাটাকে ব্রেক করে যখন উনি খালের মধ্যে যখন নৌকাটাকে যখন উনি নামিয়ে দেন, তখন খালের মধ্যে পানি কিছুটা হলো কম ছিল না, চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তো উনি আস্তে আস্তে দোয়া দুরূদ পড়তে পড়তে উনি আল্লাহ রসুলের নাম নিতে নিতে উনি রওনা হলেন। তো এক পর্যায়ে তো উনি দেখলেন যে ওই খালের পাশে যে ঝোপ ঝাড়লা আছে বা যে জঙ্গলটা আছে, ওখান থেকে কেউ তার নাম ধরে তাকে ডাকছে এবং বলছে, এই মালিক আমাকে একটু ওই পার নিয়ে চল, তুই তো আমাকে ওখান থেকে নিলি না, তো আমি কষ্ট করে হেঁটে হেঁটে এখানে এসে তোকে আবার ধরছি, আমাকে একটু ওই পার নিয়ে চল, আমার খুব জরুরি। তো উনি এক পর্যায়ে খুব ভয় না করে উনি ওনার নৌকাটা তাকে যেখান থেকে ডাকা হচ্ছিল তার নাম ধরে ওখানে তিনি নৌকাটাকে উনি নিয়ে যান এবং ওই জিনিসটাকে উনি নৌকায় তোলেন। উনি দেখতে পেলেন যে একটা অবয়ব মানুষই, কিন্তু মানুষটা একটু অস্বাভাবিক রকমের লম্বা ছিল এবং তার পরনে ছিল চুপ বা টুপি এবং তার মুখে দাড়ি ছিল এবং অসম্ভব সুন্দর একটি মানুষ তার নৌকায় উঠে। তো উনি কোনো কথা না বলে ওই ব্যক্তিটাকে বা ওই জিনিসটাকে উনি নৌকার মধ্যে তুলেন। তা তুলে উনি নৌকাটা চালাতে উনি প্রায় ওনার বাড়ির কাছে যখন চলে আসেন, তখন ওই জিনিসটা ওনাকে বলে ওঠে, তুই আমাকে ওই ব্রিজ থেকে কেন তুললি না, তো এটা বলতে বলতে এক পর্যায়ে ওই জিনিসটা ওনার কাছে এসে ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। উনি
আর দিক বেদিক না দেখে উনি ওনার বৈঠা দিয়ে এক বাড়ি মারেন ওই জিনিসটার মাথার উপরে, এবং ওই বাড়ি মারার সাথে সাথে ওই জিনিসটা ওখান থেকে ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যায়। তো উনি বুঝতে পারেন যে এটা আসলে কোনো মানুষ ছিল না, এবং উনি সঙ্গে সঙ্গে ওনার মাল সামানাগুলো নিয়ে ওই ওনার বাড়িতে উনি যাওয়ার জন্য প্রস্তুত হন। এর মাঝে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যেই জিনিসটা ওনার নৌকার মধ্যে উঠেছিল ওই জিনিসটাই ওনার রূপ ধরে মাল সামানা নিয়ে ওনার স্ত্রীর কাছে ডাকাডাকি শুরু করে দরজা খোলার জন্য। তো ওনার স্ত্রী দরজা যখন খুলে ওনার স্ত্রী দেখেন যে ওনার স্বামী মাল সামানা নিয়ে চলে আসছে, তখন ওনাকে ঘরে ঢুকতে বলেন, ঘুম ঘুম চোখে ঘরে ঢুকতে বলেন। তো ঘরে যখন ঢুকতে বলেন স্ত্রী, উনি ঘরে ঢোকার পরে স্ত্রী দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে যান কোনো কথা টথা না বলে। তো আসলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ওনার রূপ ধরে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল। ওনার স্ত্রী সেটা বুঝতে পারেননি। তো কিছুক্ষণ পরে যেটা আসল মালিক বা যিনি আসল মানুষ, তা উনি ওনার মাল সামানা গুলো নিয়ে উনি ওনার ঘরে ওনার স্ত্রীকে নক করে বারবার দরজা। ওনার স্ত্রী উনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে তার হাজবেন্ড সামনে দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন যে কি ব্যাপার, আপনি না একটু আগে ঘরে ঢুকলেন, আপনাকে না আমি একটু আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলাম, তা আপনি আবার বাহিরে গেলেন কখন? তো এটা যখন বলে, এটার সঙ্গে সঙ্গে এটা শোনার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পায়, এবং উনি বুঝতে পারে যে আসলে কে এসেছিল, এবং উনি প্রচন্ড ভয়ে ওনার সেন্স আর ধরে রাখতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো এরপর থেকে ওই মালিক ভাই যিনি, উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থ হওয়ার মাথায় উনি প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অসুস্থ থাকেন। অসুস্থ থাকার পরে উনি 1 সপ্তাহ 10 দিন থেকে 15 দিন পর উনি মারা যান। এই ঘটনাটি একেবারে 100% সত্যি রাসেল ভাই। এই ঘটনাটি যদি আপনি প্রমাণ চান, তবে আমি আমার নাম্বারটি আপনাকে ইমেল করে দিব, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই ঘটনাটি ওই মোড়লগঞ্জ থানার মালিক নাম বললে হবে, সবাই তাকে চিনে, এবং উনি খুব একজন ফিগার ছিলেন। উনি খুব পরিচিত একটা মুখ ছিলেন মানুষের কাছে। কাজেই উনি মারা যাওয়ার পরে ওই এলাকাটি খুব স্তব্ধ হয়ে পড়ে, এবং কেউ আর রাতের বেলা ওই নৌকা নিয়ে ওখানে আর মার্কেটিং করতে যায় না। তবে রাসেল ভাই, এটা ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। লিসেনার, আজকের ইমেইল এপিসোডটা এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেইল এপিসোডটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লিসেনার্স, আপনারা সবাই আমাদেরকে নতুন নতুন ঘটনা পাঠান। আমরা প্রত্যেকটা বাছাই করা ঘটনার পরে আপনাদের ঘটনা পড়ব। যেমন কালকে দেশের বাইরে থেকে দিলীপ নাথ ভাইয়া একটা আমাদের প্রবাসে থাকে, আমাদের দেশেরই, তিনি একটি ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। এই ঘটনাটি অনেক অনেক ভালো। চলুন তার ঘটনায় যাব। এবং দিলীপনাথ ভাইয়া কিন্তু প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে পাঠাচ্ছে। আপনারা যারা অনেকেই ঘটনা পাঠাচ্ছেন, তাদের অনেকের লেখার ভিতরে ভুল, এবং যেগুলো ঘটনা পাঠান এগুলো অনেক ছোট। তাই আসলে ওই ঘটনাগুলো পড়লে কেমন জানে একটা অডিয়েন্স সবসময় চায় ভৌতিক এবং বড় ঘটনা, রহস্যময় বাস্তব ঘটনা। তাই বাস্তব ঘটনা দেওয়ার চেষ্টা করবেন। চলুন চলে যাই সেই দিলীপনাথ ভাইয়ার ঘটনাতে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চট্টগ্রামের এক গ্রামে এক বৃদ্ধ বাঁশিওয়ালা থাকতেন। তিনি রাতে ক্ষেতের ধারে বসে বাঁশি বাজাতেন। তার বাজনায় গ্রামের মানুষ মোহিত হতো, কিন্তু তিনি সতর্ক করতেন, মাঘের অমাবস্যায় কেউ যেন আমার বাজনা শোনার জন্য বাইরে না আসে। কিন্তু 1 বছর পর 7 জন তরুণ তারা একত্রিত হয়ে বাঁশির সুরের নেশা থামাতে পারলেন না, এবং তারা অমাবস্যার রাতে মাঠের ধারে লুকিয়ে বসলো। মধ্যরাতে পেরোতেই হালকা কুয়াশা নামলো, আর হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই পরিচিত বাঁশির সুর। সুরটা প্রথমে খুব মধুর ছিল, ধীরে ধীরে যেন কাঁদতে লাগলো। তরুণরা টের পেল চারপাশে শীতল বাতাস বয়ে যাচ্ছে, গাছের ছায়া অদ্ভুতভাবে নড়ছে। একজন সাহস করে বললেন, চলো সামনে যাই। তারা 1 পা বাড়াতেই দেখল মাঠের মাঝখানে বাঁশিওয়ালা ছায়া।
কিন্তু তার চারপাশে কুয়াশার ভিতর থেকে 60টি আবছা নারী অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো। ওরা মুখে হাসি নিয়ে বৃত্ত তৈরি করলো আর বাঁশির সুরের তালে নাচতে লাগলো। তাদের পা মাটিতে ছুঁয়েও যেন ছুঁচ্ছে না, মাটি স্পর্শ করছে না, না ভেসে আছে, যেন তারা ভেসে আছে, সরি। হঠাৎ তাদের চোখ জ্বলে উঠল অস্বাভাবিক আলোয়, আর বাঁশি থেমে যেতেই ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। তারপর এক মুহূর্তের মধ্যেই 7জন তরুণের দিকে ঝাঁপিয়ে পড়ল, 7জন নারী আর কি, যারা পালাতে পেরেছিল। পরে বলেছিল পিছনে ফিরে তাকাতেই তারা দেখেছিল তাদের বন্ধুরা আর নেই, শুধু বাতাসের বাঁশির হাহাকার আর কুয়াশার ভিতর 7 নারীর ছায়া। এরপর থেকে সেই গ্রামের মানুষ আর কখনো অমাবস্যার রাতে বাঁশির সুর শুনতে যায়নি। শুধু মাঝে মাঝে তারা খেয়াল করত বাতাসের হাহাকার এবং সরি বাতাসের কি লিখেছেন এখানে আমি বুঝতে পারছি না। তারা খেয়াল করতেন বাতাসের হাহাকার ভেসে আসছে, যেন কেউ আবার বাজনা শুরু করতে চাচ্ছে। তারপরেই ঘটে গেল আসল মজার কাহিনী। সেই ঘটনার পরে কয়েকদিন গ্রামের অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। হারিয়ে যাওয়া ছেলেগুলোর রাতে বাড়িতে কেউ বাঁশি বাজানোর মতো শব্দ শুনতে পেল। জানালার বাইরে কুয়াশার মধ্যে 7টি লম্বা ছায়া দেখা যেত। কখনো জানালার কাছে কারো হাতের ছাপ পড়ে থাকতো। একদিন গ্রাম্য মসজিদের ইমাম ও কয়েকজন বয়োজ্যেষ্ঠ মিলে সেই মাঠে গেলেন। ঠিক মধ্যরাতে আবার সেই সুর বাজতে শুরু করলো। এবার তারা কোরআনের আয়াত পড়তে পড়তে সামনের দিকে এগোলো। কিন্তু হঠাৎ সেই সুর থেমে গেল, আর হাড় কাঁপানো এক নারীর কণ্ঠ শোনা গেল, ওরা ফিরবে না, তাদের আত্মা এখন আমার হাতে বাঁধা। এরপর চারপাশে কুয়াশা এমন ভাবে নামলো যে কেউ কিছু দেখতে পারছিল না। কেবল একটা ছায়া দেখা গেল, বৃদ্ধ বাঁশিওয়ালার মতো, তার চোখ হয়ে অদ্ভুত ভাবে লাল আলো। হঠাৎ সে নিজেই মাটিতে মিলিয়ে গেল, আর দূরে কোথাও থেকে সেই 7 নারীর একসঙ্গে হাহাকার শোনা গেল। সেদিন থেকে গ্রামের মানুষ সেই মাঠকে এড়িয়ে চলে। অমাবস্যা রাতে এখনো মাঝে মাঝে বাতাসের বাঁশি হাহাকার ভেসে ওঠে। যারা সাহস করে কাছে যায় তারা বলে দূর থেকে 7 নারীর ছায়া দেখা যায় এখনো, যারা ধীরে ধীরে নাচ শুরু করে, যেন আবার কাউকে ডাকছে তাদের অভিশপ্ত বৃত্ত টেনে নিতে। তারপর যখন এই বিষয়গুলো সবাই পরিলক্ষিত করলো, তারপরে ঘটলো আসল ঘটনা। চলুন তারপরে কয়েক মাস পর পাশের গ্রামের এক যুবক সাহসের পরীক্ষা দিতে সেই মাঠে গেল একা। তার হাতে মোবাইল ছিল, সে প্রমাণ আনতে চেয়েছিল সে সব সে এসবের কেবলমাত্র গুজব। মাঝরাতে সে লাইভ চালু করলো। প্রথমে সব শান্ত ছিল, হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, আর মাটির উপর দিয়ে সাদা কুয়াশার ঢেউ যেন বয়ে গেল। মোবাইলের স্ক্রিনে হঠাৎ দেখা গেল পিছনে 7টি নারীর অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু কিন্তু দীর্ঘ চুল বাতাসে উড়ছিল। বাঁশি বাজানোর ক্ষীণ সুর আবার শোনা গেল, এবার আরো করুণ, আরো ভয়ঙ্কর। যুবকরা পালাতে চাইল, কিন্তু তার পা যেন সেখানেই জমে গিয়েছিল। নারীরা ধীরে ধীরে তাকে ঘিরে ধরল, এবং লাইভ ভিডিও শেষে যে দৃশ্যটা দেখা গিয়েছিল তা হলো যুবকের চারপাশে
সাত নারীর বৃত্ত আর কুয়াশার থেকে বাঁশির হাহাকার। তারপর স্ক্রিন যেন অন্ধকার হয়ে গেল নিজে নিজে। পরের দিন সকালে লোকজন তার মোবাইল আর মাটিতে পড়ে থাকা দেখে একটা ভাঙ্গা বাঁশি পেল। তারপর গ্রামের সকল মানুষ ওই বিষয়টি বিশ্বাস করে। যখন বাঁশির সুর ভেসে আসে তখন কেউ না কেউ আবার আবার ডেকে নেওয়া হচ্ছে তা কাউকে। আজও কেউ সাহস করে অমাবস্যার রাতে সেই মাঠের দিকে পা বাড়ায় না। ডিয়ার লিসেনার, এই ঘটনাটি পাঠিয়েছিল আশিক এবং দিলীপনাথ ভাইয়া। তিনি আমাকে বলেছিল, ভাইয়া আমার ঘটনাটি বলার পরে আপনি আপনার মতো করে নিজে নিজে সাজিয়ে বলবেন। তো আমি তার গল্পটি একটু নতুনত্ব সৃষ্টি করে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, আমরা কিন্তু প্রতিদিন বাছাইকৃত ইমেল এপিসোডগুলোর সাথে আপনাদের ঘটনাগুলো পড়ার চেষ্টা করছি। তাই আমাদেরকে যারা ঘটনা দেন, ঘটনা পাঠান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন কিন্তু পাঠাতে পারছেন না, তারা অবশ্যই আমাদেরকে মেইল করুন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন। তাহলে আপনাদের ঘটনাটি অবশ্যই সিলেক্ট হবে। আর হ্যাঁ, যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তারা চাচ্ছেন যে নিজেরাই বলবেন, তাহলে সেই অপশন তো আপনাদের হাতের মধ্য। কেননা আপনারা যারা ফোন ইউজ করেন তারা অবশ্যই রেকর্ডার দিয়ে আপনাদের ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চাইলে ইজিলি আমরা আপনাদের কণ্ঠেই আমাদের অডিয়েন্সের কাছে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারবো। লিসেনার্স, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।